অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যই তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজও আমার সঙ্গে আছেন আমাদের অতিথি, আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। আমরা আলাপে যাবো আমাদের অতিথির সঙ্গে, তবে তার আগে একটা প্রতিবেদন দেখিয়ে আসতে চাই দর্শক, যাতে করে বোঝা যায় কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। মাইলস্টোন স্কুলে দগ্ধ শিক্ষার্থীদের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে গাজার শিশুদের ছবি। শুধু তাই না, অগ্নিকাণ্ডের দিন ২ লিটার পানির দাম ৬০০ টাকা চাওয়া হয়েছিল, ওই দাবিটিও ছিল মিথ্যা। ওদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা নাকি আন্দোলন করে পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলেছে, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং কমেন্ট সেকশনে তৈরি হয়েছিল উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটিও মিথ্যা। ভিডিওটি প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে নয়, বরং এখন থেকে ২ মাস আগে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, যেটা আজকে ছড়িয়ে দেওয়া হলো। দর্শক, বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, চলুন শুরুতে সেটা দেখে নিই। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাজপথে তুমুল আন্দোলন চলছে। ক্যাপশনে দাবি করা হয়েছে, শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা নাকি ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি ২ মাস আগের। গেল ১৪ই মে নার্সিং শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে, সেই ঘটনার দৃশ্য এই দাবিতে প্রচার করা হচ্ছে। ওদিকে বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা ও তাকে মারধর করা হয়েছে এমন দাবিতে ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে সাদা জামা পরিহিত নাহিদ ইসলাম অনেক মানুষের জটলার মধ্যে কথা বলছেন। এর পরের অংশেই সাদা জামা পরিহিত একজনকে মারধর করতে দেখা যায়, তবে এখানে ওই ব্যক্তির চেহারা ঢেকে দেওয়া হয়। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় মারধরের শিকার ওই ব্যক্তিটি নাহিদ ইসলাম নন, ভিন্ন এক ব্যক্তির চেহারা ঢেকে দিয়ে তাকে নাহিদ ইসলাম দাবিতে প্রচার করা হচ্ছে। দুদিন আগে সচিবালয় এলাকায় যখন তীব্র বিক্ষোভ চলছিল, তখন এক ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয় আটক ব্যক্তিটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের। তবে সত্যটি সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় আটক ব্যক্তিটি ছাত্রলীগের নেতা নন। তার নাম জাকির মাহমুদ। ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় দেখা যায় তিনি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া তাকে পুলিশ ছেড়ে দিয়েছে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব। মাইলস্টোন স্কুলে যেদিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো, তারপরে একটি বক্তব্য ভাইরাল হলো। সেখানে এক ব্যক্তি দাবি করছিলেন ২ লিটার পানির বোতলের জন্য তার কাছে নাকি ৬০০ টাকা চাওয়া হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ২ লিটার পানি ৬০০ টাকা, এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি অন্তত ১.৫ মাস আগের। গেল ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচের দিনের ভিডিওটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দগ্ধ শিশুদের চিকিৎসা দিতে যখন হাসপাতালগুলো ব্যস্ত, তখন একটি ছবি ছড়িয়ে পড়ল। ছবিটিতে দেখা যায় একটি মেয়ে শিশু ও এক কিশোর ধুলোমলিন অবস্থায় একটি হাসপাতালে স্ট্রেচারে বসে আছে। ক্যাপশনে লেখা, এটা গাজা নয়, বাংলাদেশের দৃশ্য। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা তথ্য। ছবিটি উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এটি ২০২৩ সালে ইসরায়েলি হামলায় গাজায় আহত শিশুদের একটি পুরনো ছবি। দর্শক, আজও ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজব ছড়িয়েছে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। পুরাতন ছবি সাথে মিথ্যা ক্যাপশন মিশিয়ে তৈরি হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে, এবং সেগুলো আসলে ফ্যাক্ট চেক করা যতটা সম্ভব হয়েছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবং আগেই জানিয়েছি আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। জনাব শাহ আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমরা আসলে একটা সময় দেখতাম যে শুধুমাত্র রাজনৈতিক অপতথ্য বা গুজবগুলো বেশি ছড়াচ্ছে। এখন দেখা যাচ্ছে শুধু রাজনৈতিক বা অপতথ্যগুলো নয়, পাশাপাশি জাতীয় পর্যায়ে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা, দুর্ঘটনার ঘটনা, এমনকি পুরনো কোনো আন্দোলনের ঘটনা, সব কিছুতেই আসলে এখন অপতথ্য ছড়াচ্ছে, যেগুলো আসলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফ্যাক্ট চেক করতে করতে। সার্বিক বিবেচনায় কী ধরনের ঝুঁকি আপনি দেখছেন, এবং সামনে যেহেতু নির্বাচন আছে, সেই নির্বাচনের কথা মাথায় রাখলে আসলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যদি সামাল দেওয়া না যায়?
ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে সংযুক্ত করবার জন্য। আমি বলতে চাই যে খবরের কোনো ভিত্তি নেই, সেটি গুজব। এখন বাংলাদেশ গুজবের একটি কারখানা। তো গুজব কেন হয়? আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠানটি আমি দেখেছি। আমার মতে গুজবের কয়েকটি কারণ: রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, ব্যক্তিগত বিদ্বেষের কারণ এবং সোশ্যাল মিডিয়াকে ভাইরাল হওয়া, সেখান থেকে টাকা কামানোর একটা ধান্দা এবং ফিকির যাদের মধ্যে আছে তারা করছে। কিন্তু এই গুজবের কারণে আজকে আপনি যে বললেন যে 200 লিটার পানি মাইলস্টোনে বিক্রি হয়েছে এবং যে দগ্ধ চিকিৎসা নিয়ে গাজার একটি ছবি এখানে দেয়া হয়েছে, সেটি সম্পূর্ণ ফেক অ্যান্ড ফ্রডুলেন্ট মেসেজ। এটা কি জন্য করা হচ্ছে? এটা হচ্ছে জাতিকে বিভ্রান্ত করবার জন্য একটি কুচক্রী মহল এই কাজটি করে যাচ্ছে এবং এর সাথে পতিত স্বৈরাচারী সরকারের অনেকে জড়িত। এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার কারণে এখন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, রাজনৈতিক মতভেদ দিন দিন বাড়ছে এবং মব জাস্টিস, দেশে প্রচলিত আইন থাকবার পরেও যেখানে সেখানে মব জাস্টিস হচ্ছে এই ফেক অ্যান্ড ফ্রডুলেন্ট নিউজের কারণে। সুতরাং আমি মনে করি যদি এগুলো আমরা ঠেকাতে না পারি এবং এগুলো যদি আপনাদের যে স্ক্যানার আছে, স্ক্যানারে সত্য মিডিয়াকে যদি দেশের অত্যন্ত যে আপনার যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো যদি সত্যগুলো তুলে না ধরে তাহলে এই বিষয়গুলো সামনে আরো বেশি প্রকাণ্ড আকার ধারণ করবে এবং আমাদের সমাজের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এটা নিঃসন্দেহে ঠিক বলেছেন যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম যারা আছে তাদেরকে আসলে খুব সিরিয়াসলি এই বিষয়গুলো তুলে ধরতে হবে এবং সেই প্রয়াস থেকে আমাদের কাজটা করা। কিন্তু মুশকিল হচ্ছে আমরা নিজেরাও কিন্তু এই বিপদের মধ্যে পড়ছি, কারণ আমাদের ফটোকার্ডগুলো হর হামেশায় নকল হচ্ছে। সেগুলো না হয় আমরা সামাল দিতে পারছি আমাদের জায়গা থেকে, কিন্তু এর বাইরে রাষ্ট্রের কি করণীয়? এর বাইরে আসলে ডিজিটাল লিটারেসির প্রয়োজনীয়তাটা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আমরা জানি গত সরকার, ফ্যাসিবাদী সরকার, সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রতিষ্ঠা করেছে এবং আমরা তখন দেখেছি কেউ যদি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে একটি লাইক করত, কমেন্টস করত, তাকে ধরে নিয়ে যেত এবং তাকে হামলা করে জেলে ঢুকিয়ে দিত। তো সুতরাং বিভিন্নভাবে এর আইন যেটা আছে, কারাদণ্ড আছে, বিভিন্ন বিষয়ের উপরে কারাদণ্ডের ব্যবস্থা আছে, অর্থদণ্ডের ব্যবস্থা আছে। এই বিষয়টি নিশ্চিত করবে আমাদের সরকার। সরকার যদি এই বিষয়টি নিশ্চিত করতে না পারে আমরা একটা মিথ্যা দ্বন্দ্বের ভেতরে থেকে যাব। এই মিথ্যা এবং দ্বন্দ্বের মধ্যে থেকে বাঁচাবার জন্য সরকারের সাইবার সিকিউরিটি অ্যাক্ট অথবা অন্য কোনো নাম নতুন আইন তৈরি করে এর সঠিক জবাব নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা বিভ্রান্তির মধ্যেই থাকব। আপনি জানেন যে মুহূর্তে পুরা জাতি এই বিমান হামলায় আমরা যখন নিজেরা ক্ষত বিক্ষত দগ্ধ পুরা জাতি, সেই মুহূর্তে যেভাবে মিথ্যা প্রচারণা করে আমরা দেখেছি এই যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হওয়ার পর নানামুখী আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে। ছোট করে যদি আপনি 1 মিনিটের মধ্যে একটু বলে দেন, মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘটনাগুলো এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করছে এবং আপনি বলছেন যে মব জাস্টিসও উস্কে দিচ্ছে। তাহলে সমাধানের পথটা কি হবে? একটা তো গণমাধ্যমের দায়িত্ব বললেন, আর কার কি দায়িত্ব সংক্ষেপে? এটা হচ্ছে আমাদের যারা দেশ চালান তাদের সতর্ক হতে হবে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং আমাদের মিডিয়াগুলোকে, যারা প্রথম সারির মিডিয়া, গণমাধ্যমগুলো বিভিন্ন অ্যাড তৈরি করে এই যে ফেক অ্যান্ড ফ্রডুলেন্ট নিউজের কথা আমি বলেছি, ভাইরাল হওয়ার জন্য যারা এই অপতৎপরতার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা করতে হবে
আপনি সরকার যদি দ্রুত আইনের ব্যবস্থা না করেন তাহলে আমরা কি করব? আমরা তো বিভ্রান্ত হচ্ছি। যে কোনো ভালো একটা ঘটনা ঘটলেই সরকারের নামে বদনাম হয়, বিভিন্ন জায়গার ইস্যুটাকে সামনে নিয়ে এসে আমাদের দেশ এবং দেশের বাইরের ইস্যুকে সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে বিভ্রান্ত করা হয়। এটি যেটা বারবার আমি বলছি, এটার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট দরকার এবং মিডিয়ার ভূমিকা জরুরি দরকার, যে আপনারা এই ফ্রডুলেন্ট, এই মিথ্যা তথ্য বিভ্রান্ত হবেন না। আপনাদের এই মিডিয়াগুলো যারা শেষ করে এইভাবে যে মোটামুটি ভাবে এই মুহূর্তে আমাদের করণীয় 3টি কাজের কথা আপনি বললেন। গণমাধ্যমের একটা ভূমিকা, পাশাপাশি সচেতনতা, এবং সবশেষ হচ্ছে আইনের প্রয়োগ ঘটানো, যাতে করে পরিস্থিতি সামাল দেওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আরও গুরুত্বপূর্ণ পরামর্শ পাবো আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, এবং যে সমস্ত অপতথ্যগুলো ছড়িয়েছে, যেগুলো ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে, সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম, সমাধানের পথ খুঁজছিলাম। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার, এবং প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটক দেশ শিরোনাম দেখলেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।